আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমের বাচ্চা কাচ্চারা, আশা করি আপনারা সবাই উপস্থিত আছেন। গতকালকের ঘোষণা অনুযায়ী আজকে আমরা একতরফা দাখিলা পদ্ধতির দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একতরফা দাখিলা পদ্ধতির যেই বাকি অংশটুকু ছিল, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন, আশা করি খুব দ্রুতই সবাই জয়েন হয়ে যাবেন। একটু আমাকে বলবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। যারা যারা জয়েন হচ্ছেন, খাতা কলম অবশ্যই রেডি রাখবেন, কারণ আমরা আজকের ক্লাসে বেসিক বিষয়ের আলোচনা না করে সরাসরি হচ্ছে গাণিতিক সমস্যা বা অঙ্কে চলে যাব। কারণ একতরফা দাখিলা বা অসম্পূর্ণ পদ্ধতির বেসিক বিষয়টা আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা সরাসরি এখান থেকে যে জটিল বা কঠিন টাইপের ম্যাথ পরীক্ষায় আসতে পারে বা অতীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন অঙ্কগুলো কোন নিয়মে আপনাদেরকে সমাধান করতে হবে। সো খাতা কলম হাতের কাছে রাখবেন। খাদিজা আক্তার সালাম দিছেন, ওয়ালাইকুম সালাম। আরও যারা জয়েন করছেন সবাই একটু যার যার মতো করে একটু রেসপন্স জানান যে হাজির আছেন। অ্যাটলিস্ট সালাম দিতে মন চাইলে সালাম দিবেন। কোন সাবজেক্টের ক্লাস? শাওন সরকার জিজ্ঞাসা করছে কোন সাবজেক্টের ক্লাস। এটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ, যারা সেই সেকেন্ড টাইম ব্যাচ এর হিসাব বিজ্ঞান সাবজেক্টের ক্লাস। আজকে হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। সেকেন্ড টাইম ব্যাচ যারা, তাদের উদ্দেশ্যে আজকের ক্লাস। তবে যারা এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, জুনের 26 তারিখ থেকে যাদের পরীক্ষা হওয়ার কথা, তারাও চাইলে ক্লাসটা কন্টিনিউ করে যেতে পারেন। কারণ আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরপরই যখন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশান নেবেন, তখন এই টপিকটা আপনাকে পড়তে হবে, শিখতে হবে। যদিও এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক নয়, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস এভাবে আসলে বিবেচনা করে প্রশ্ন করা হয় না। সম্পূর্ণ সিলেবাস থেকেই প্রশ্ন এসে থাকে। দেখা যায় যে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক থেকে প্রশ্ন বেশি আসে, 80% কোশ্চেন, বাট বাকি 20% কোশ্চেন কিন্তু সিলেবাসের বাইরের টপিক থেকে আসতেই পারে। তো এটা শিখে রাখলে খুব একটা ক্ষতি হওয়ার কথা না। ওকে, আশা করি সবাই জয়েন করে ফেলছেন। গত দিনের কথা অনুযায়ী আমরা আমাদের সরাসরি আলোচনায় চলে যাই, আর লেট না করি, কারণ যেহেতু মোটামুটি 8:15 জাস্ট টাইমে আমরা ক্লাস শুরু করে দিলাম আজকে। কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকলে অবশ্যই গত দিনের মতো করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং খাতা কলম হাতের কাছে রাখেন। অঙ্ক করার সময় আমার সাথে সাথে আমাকে কমেন্ট বক্সে আপনার উত্তরগুলো লিখে জানাবেন। তাহলে দেখা যায় যে আপনারা যে বেঁচে আছেন বা অঙ্কগুলো করতেছেন বা বুঝতেছেন, সেটা আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। তো রেসপন্সিভ থাকলে ক্লাসটা জমজমাট হয় এবং তাড়াতাড়ি শেষ করা যায়। আর যদি আপনারা রেসপন্স না করেন, তাহলে আমি একই জিনিস বারবার বলতে থাকি, আপনারাও দেখা যায় যে টাইমলি শেষ করতে পারেন না, বা অনেকের আগে শেষ হয়ে যায়, অনেকের লেট হয়। তো একটু রেসপন্সিভ থাকবো সবাই। ওকে, সাদিয়া আক্তার সালাম জানাইছেন, ওয়ালাইকুম সালাম। ওকে, আসেন শুরু করি। আমরা আজকে একতরফা দাখিলা পদ্ধতির যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একতরফা দাখিলা পদ্ধতির কিছু অঙ্ক। তার আগে গত দিনের ক্লাসে যেটা দেখছিলাম আমরা, যে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের ছকটা আরেকবার একটু আমরা মনে করে নেই, কারণ যেহেতু এই ছকটা অনুযায়ী আমরা সামনের অঙ্কগুলো করতে যাচ্ছি। আরেকবার একটু মনে করার চেষ্টা করি। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ধারণ করা হয় প্রারম্ভিক আর সমাপনী মূলধনের তুলনা করে। সমাপনী মূলধন বেশি বা বড় হলে মুনাফা বা লাভ হয়, আর প্রারম্ভিক মূলধনের পরিমাণ বেশি বা বড় হলে ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়, আর সমাপনী মূলধনের সাথে যোগ হয় হচ্ছে উত্তোলন। আর আমরা গতদিন শিখছিলাম, মনে থাকার কথা, প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আসে প্রারম্ভিক মূলধন। একই রকমভাবে সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায় বাদ দিলে আসে হচ্ছে সমাপনী মূলধন। আশা করি এগুলো আপনাদের মনে থাকার কথা। আচ্ছা, আসেন, ছক যদি আমাদের মনে থাকে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। আমরা গতদিন 6টা অঙ্ক করছিলাম, আজকে হচ্ছে আমরা 7 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। 7 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। একটু দ্রুত সবাই যার যার খাতা নিয়ে রেডি হয়ে যান। আমরা গতদিন দেখছিলাম একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক সমাধান করার জন্য আমরা হচ্ছে একটা ছক আঁকি, টি ছক। ছকের বাম পাশে
আমরা কিছু মান বসাই, প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধন, আর ছকের ডান পাশে গিয়ে আমরা সমাপনী আর উত্তোলন বসাই, তুলনা করে লাভ ক্ষতি বের করে থাকি। শুরু করি কোশ্চেন নাম্বার 7। আশা করি আমার সাথে সাথে আপনারাও করা শুরু করবেন এবং কমেন্টে উত্তর লিখে জানাবেন। উত্তর দেওয়াই আছে অলরেডি, ক্ষতি হয়েছে 5,000। ঠিক মিলছে কিনা, আপনাদের করতে পারছেন কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন। আর যারা ক্লাস করতেছেন অবশ্যই যার যার টাইম লাইনে আপনার প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে রাখেন, পরবর্তীতে যাতে আপনি দেখতে পারেন। বন্ধু বান্ধবদেরকে চাইলে আপনারা মেনশন দিতেই পারেন, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা যাতে করা যায়। আর নোট করবেন অবশ্যই, প্রত্যেকটা অঙ্ক আমি বোর্ডে করতেছি, আমার সাথে সাথে আপনারাও খাতার মধ্যে করবেন। করা হইলে কমেন্টে ডান লিখবেন, বা যদি না বুঝেন সেটা অবশ্যই বলবেন। 7 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক মূলধন বলা আছে 16,500। ওকে, আমরা যদি মান বসাই, ছকের বাম পাশে লিখবো হচ্ছে আমরা প্রারম্ভিক মূলধন, যার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 16,500। তারপর বলা আছে বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন 4,500 টাকা। প্রারম্ভিক মূলধনের নিচে আমরা লিখবো হচ্ছে অতিরিক্ত মূলধন, যার পরিমাণ হচ্ছে 4,500। তারপর দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে সমাপনী মূলধন হচ্ছে 12,800। আমরা ছকের ডান পাশে গিয়ে লিখবো হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধনের পরিমাণ ছকের ডান পাশে 12,800 টাকা। আর হচ্ছে উত্তোলনের কথা বলা আছে, সমাপনী মূলধনের নিচে আমরা উত্তোলনের মানটা বসাই নিই। উত্তোলনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 3,200 টাকা। আপনাকে এখানে লাভ ক্ষতি পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলা আছে। তো আমরা জানি লাভ ক্ষতি বের হবে কিভাবে। লাভ ক্ষতি বের হবে প্রারম্ভিক আর সমাপনী তুলনা করে। যেহেতু প্রারম্ভিকের অ্যামাউন্টটা বেশি বা বড়, প্রারম্ভিকের অ্যামাউন্টটা বড় হইলে হবে হচ্ছে ক্ষতি। তাহলে উত্তোলনের নিচে আপনি লিখে নেবেন হচ্ছে ক্ষতি। ক্ষতি লিখে নিচে একটা সামনে ফাঁকা বক্স এঁকে রাখেন, এই বক্সের মধ্যে আপনি ক্ষতির মানটা বসাবেন। তাহলে আমরা প্রারম্ভিকের পাশ যোগ করব আর সমাপনীর পাশ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। এটা যোগ বিয়োগ করি, 16,500 আর হলো 4,500, যোগফলটা হবে হচ্ছে 21,000। লিখে নিলাম, যোগফল হচ্ছে 21,000। দুই পাশের যোগফল অলওয়েজ সমান হইতে হবে। যোগফলটা লিখে 21,500 থেকে সমাপনী আর উত্তোলনের যোগফল হচ্ছে 16,000 টাকা। 12,800 আর 3,200, 16,000 টাকা। সো আমাদের ক্ষতির পরিমাণ উত্তর হবে হচ্ছে 5,000 টাকা। ক্ষতির পরিমাণ উত্তর হবে হচ্ছে 5,000 টাকা। একটু আমাকে কমেন্ট করে লিখে জানান বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানান। বুঝতে পারছেন কিনা জানান। যাদের কমেন্টের পরিমাণ বেশি থাকবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। গতদিন ক্লাসে বলছিলাম পুরস্কার দেওয়ার কথা। অলরেডি আমি মনে মনে একজনকে সিলেক্ট করে রাখছি কাকে পুরস্কার দিব। সেই ভদ্রলোক এখনও হয়তোবা কমেন্ট করে নাই, কমেন্ট করেন, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আর যারা ক্লাস চলাকালীন সময়ে যে যত বেশি পরিমাণে ক্লাসটাতে কমেন্ট করবেন, যে যত বেশি পরিমাণে শেয়ার করবেন, ক্লাস শেষে তার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আগামীকালকেও অ্যাকাউন্টিং ক্লাস আছে, আগামীকালকে সে পুরস্কার পাবেন যে আজকের ক্লাসে রেসপন্সিভ থাকবেন। আর গত দিনের ক্লাসে যথেষ্ট পরিমাণে রেসপন্সিভ ছিলেন এবং তার কমেন্ট দেখেও আমার কাছে ভালো লাগছে। তিনি কমেন্ট করলে আমি মনে হয় তার নামটা বলতে পারবো, তার জন্য 100 টাকা মূল্যের পুরস্কারের ব্যবস্থা আছে। আজকেই দিয়ে দিব, ক্লাস চলাকালীন সময় দিয়ে দিব, দেখি কমেন্ট করে কিনা। নামটা আমার মনে আছে, দেখি কমেন্ট করলেই পুরস্কার পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন আমাদের শেষ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। যদি আপনি পুরস্কার পেতে চান দ্রুত যত বেশি কমেন্ট করবেন, যত বেশি আপনার শেয়ার করবেন, তত আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা বাড়বে। 100 টাকা নগদ। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন নাম্বার 8 নাম্বার কোশ্চেন করব। 8 নাম্বার কোশ্চেন করার জন্য আমরা খাতার মধ্যে ছক এঁকে নেই। খাতার মধ্যে এতক্ষণে ছক এঁকে আমাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা কোনটা কোন পাশে বসে। এখন আর ছকের মধ্যে নাম না লিখে সরাসরি শুধু মানগুলো আমরা বসাই। কারণ ছকের বাম পাশে কে বসে, আমার সাথে সাথে বলেন। একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কে ছকের বাম পাশে বসে কে? প্রারম্ভিক মূলধন, তার নিচে অতিরিক্ত মূলধন। আর ছকের ডান পাশে যাবে কারা কারা? সমাপনী মূলধন আর হচ্ছে উত্তোলন। সমাপনী মূলধন আর উত্তোলন যাবে হচ্ছে ডান পাশে। মুনাফা বা লাভ বসবে হচ্ছে প্রারম্ভিকের পাশে, ক্ষতি বসবে হচ্ছে সমাপনীর পাশে। তো আমরা জাস্ট যেহেতু সূত্র অলরেডি মুখস্থ, সূত্রর নাম না লিখে শুধু মান বসাবো আমরা। আসেন, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। কোশ্চেন নাম্বার 8, একটা হিসাবকালে শুরুতে জনাব আজাদের প্রারম্ভিক মূলধন 3,30,000। ছকের বাম পাশে লিখে নিলাম 3,30,000 টাকা। 3,30,000 টাকা প্রারম্ভিক মূলধন। নাম লিখে আর টাইম ওয়েস্ট করলাম, শুধু মানটা বসাই নিলাম। বলছে এবং হিসাবকাল শেষে 4,50,000 টাকা।
তাহলে হিসাবকাল শেষে মানে সমাপনী, সমাপনী লিখবো হচ্ছে আমরা ছকের ডান পাশে 4,50,000 টাকা। আশা করি বুঝতেছেন, না বুঝলে আমাকে জানাবেন। ছক অনুযায়ী মান বসাচ্ছি। উক্তকালে মোট আয় ছিল 95,000। এই জায়গাটা একটু ঝামেলা আছে, মনোযোগ দিয়ে বুঝি সবাই। উক্তকালে মোট আয় ছিল 95 আর মোট খরচ ছিল হচ্ছে 60,000 টাকা। আয়ের টাকা দেওয়া আর খরচের টাকা দেওয়া। আয় আর খরচ দেওয়া থাকলে করবোটা কি, কোন পাশে নিয়ে বসাবো? আমরা জানি সকলেই মোট আয় থেকে মোট খরচের টাকা বাদ দিলে, মোট আয় থেকে মোট ব্যয় বা খরচ বাদ দিলে পাওয়া যায় মুনাফা বা লাভ। তো এখানে সরাসরি আমরা মুনাফা বা লাভের পরিমাণটা বের করতে পারি। খেয়াল করেন প্রশ্নের মধ্যে আয়ের পরিমাণ বলা আছে কত, 95,000 টাকা, আর খরচের পরিমাণ দেওয়া আছে কত, 60,000 টাকা। আয়ের পরিমাণ 95, খরচের পরিমাণ 60। আয় থেকে খরচ আপনি বাদ দেন, 95 থেকে 60 বাদ দেন, 95 থেকে 60 বাদ দিলে আসে কত, 35,000। এই 35,000 টাকা হচ্ছে কি লাভের পরিমাণ। সো আমরা লাভের পরিমাণটা কোথায় লিখব? লাভের পরিমাণটা লিখব হচ্ছে কোথায়, প্রারম্ভিক মূলধনের পাশে। তো ডিরেক্ট আমি লাভের পরিমাণ লিখে নিচ্ছি 35,000। লাভের পরিমাণ লিখলাম হচ্ছে 35,000। লাভের টাকাটা আসছে কিভাবে, 95,000 টাকা হচ্ছে আয় মাইনাস খরচের পরিমাণ দেওয়া ছিল 60,000। এটা বিয়োগ করে আমরা লাভের পরিমাণ সরাসরি লিখে ফেলছি 35,000 টাকা। আশা করি এটা বুঝতে পারার কথা। ওকে, তারপর দেখেন উক্ত ব্যবসায়ে মালিক 1,05,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। অতিরিক্ত বিনিয়োগ প্রারম্ভিক মূলধনের নিচে লিখবো অতিরিক্ত মূলধন 1,05,000 টাকা। প্রশ্নে আপনাকে বের করতে বলছে উক্ত সময়ে মালিকের উত্তোলনের পরিমাণ কত টাকা। উত্তোলনের মান জানতে চাওয়া হয়েছে। আমরা সকলেই জানি আমাদের ছকের ডান পাশে বসবে হচ্ছে উত্তোলন। তো ছকের ডান পাশে উত্তোলন নামটা লিখে সামনে একটা বক্স এঁকে রাখি। এখানে আমাদের উত্তোলনের মান, অর্থাৎ এখানে আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে। এই অ্যান্সার বের করার জন্য জাস্ট আমরা মানগুলো বসাই নিছি। আশা করি মান বুঝতে পারার কথা আপনাদের। লাভের টাকাটা আরেকবার বলে নিচ্ছি, আয় থেকে খরচের টাকা বাদ দিয়ে, আয় থেকে খরচের টাকা বাদ দিয়ে আমরা পাইছি, আয় থেকে খরচের টাকা বাদ দিয়ে আমরা পাইছি কত টাকা, আয় থেকে খরচের টাকা বাদ দিয়ে আমরা পাইছি হচ্ছে কত, 60,000, 35,000 টাকা ছিল আমাদের নিট লাভের পরিমাণ। আমি আবার মানটা করে দেখাচ্ছি, খেয়াল করেন। প্রারম্ভিক মূলধন সমাপনীর পরিমাণ ছিল 4,50,000 টাকা। তারপর আমাদের নিট লাভের পরিমাণ ছিল 35,000। লাভের পরিমাণ ছিল হচ্ছে 35,000। লাভের পরিমাণটা আসছে 95,000 টাকা। আয় থেকে 60,000 টাকার খরচ বাদ দেওয়ার ফলে আপনার আয়ের পরিমাণ হচ্ছে কত, এই লাভের পরিমাণ কত হচ্ছে 35,000। আর 1,05,000 টাকা দেওয়া ছিল অতিরিক্ত মূলধন। প্রশ্নে আপনাকে উত্তোলনের পরিমাণ কত, এই মানটা বের করতে বলছে। আসেন আমরা উত্তোলনের পরিমাণ কত হয় কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করি। উত্তোলন বের করতে হলে প্রারম্ভিকের পাশ আপনি যোগ করবেন। যোগ করেন আমার সাথে সাথে, যোগ করেন। 3,30,000, 1,05,000 আর 35। 1,05,000 আর 35 হচ্ছে 1,40,000। তাহলে টোটাল হবে হচ্ছে 4,70,000 টাকা। প্রারম্ভিকের পাশের যোগফল হবে 4,70,000। আমরা যদি সমাপনীর পাশে যে যোগফলটা বসাই 4,70,000, 4,70,000 থেকে সমাপনীর টাকা বাদ দিলে উত্তোলনের পরিমাণ হবে হচ্ছে 20,000 টাকা। উত্তোলনের পরিমাণ হবে হচ্ছে 20,000 টাকা। এটাই প্রশ্নের অ্যান্সার। উত্তর হচ্ছে 20,000 টাকা। উত্তোলনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা। ছকে পুরা নাম না লিখে আপনি জাস্ট মানগুলো বসাই নিলেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে। এই অঙ্কের ঝামেলার কথা ছিল একটাই, উক্তকালে মোট আয় আর খরচের পরিমাণ দেওয়া ছিল। আপনি আয় থেকে খরচের টাকা বাদ দিয়ে লাভ হলে লিখবেন হচ্ছে প্রারম্ভিকের পাশে, আর ক্ষতি হইলে লিখতেন কোথায়, সমাপনীর পাশে। আশা করি বুঝতে পারার কথা। ওকে, দ্রুত দ্রুত দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, কমেন্ট করে উত্তর লিখে জানান। খাদিজা আক্তার উত্তর জানাইছেন 4,70,000 টাকা। স্যার 4,70,000 টাকা যোগফল, অ্যান্সার হচ্ছে 20,000 টাকা। উত্তোলনের অ্যান্সারটা হবে হচ্ছে 20,000 টাকা। 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 20,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা। আশা করি বুঝতে পারার কথা। পরবর্তী অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক দেখব। কোশ্চেন নাম্বার হচ্ছে 9 নাম্বার প্রশ্ন। আগে কোশ্চেনের লাস্টের লাইনে দেখে আসি কিসের মান জানতে চাইছে। অঙ্কে বের করতে বলা আছে যে মালিকের প্রারম্ভিক মূলধন কত ছিল। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, উত্তর হচ্ছে 11,000 টাকা। কিভাবে হয় আসেন আমরা করার চেষ্টা করি। দ্রুত আমার সাথে সাথে আপনারা খাতায় ছক এঁকে নেন, জাস্ট সিম্পলি ছক। এবার ছকের মধ্যে আসেন আমরা মান বসাই।
ছকে আসেন মান বসাই, মালিকের মূলধনের সমাপ্ত জের, খেয়াল করবেন সমাপ্ত জের, মূলধনের সমাপ্ত জের মানে হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন ছকের ডান পাশে বসবে। সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 21,000। ওই বছর মালিক ব্যবসায়ে 6,000 টাকা প্রদান করে। মালিক যে 6,000 টাকা প্রদান করে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। প্রারম্ভিকের জন্য উপরে জায়গা ফাঁকা রেখে আমরা অতিরিক্ত মূলধনের মান লিখে নিলাম 6,000 টাকা। উপরের জায়গাটা ফাঁকা রাখছি কার জন্য? প্রারম্ভিকের জন্য, কারণ আমাদের অঙ্কের মধ্যে প্রারম্ভিক মূলধন কত এই মানটাই আমাদেরকে বের করতে বলা আছে। প্রারম্ভিক উপরে বসে তার জন্য জায়গা ফাঁকা রেখে দিলাম। নিচে অতিরিক্ত মূলধন লিখলাম 6,000 এবং 4,000 টাকা উত্তোলন করে। উত্তোলন করে 4,000 টাকা, উত্তোলন চলে যাবেন সমাপনীর নিচে লিখবেন। সমাপনীর নিচে উত্তোলনের পরিমাণ হচ্ছে 4,000 টাকা। উত্তোলনের পরিমাণ 4,000, বলছে বছরের নিট আয় 8,000 টাকা। নিট আয় দেওয়া আছে, লাভের পরিমাণ দেওয়া আছে। লাভের পরিমাণ কোথায় বসবে? লাভের পরিমাণ বসবে প্রারম্ভিকের পাশে। নিট আয় বা লাভের পরিমাণ 8,000 টাকা, প্রারম্ভিকের পাশে লিখে নিলাম 8,000 টাকা। এবার প্রারম্ভিক মূলধনের মান বের করতে হবে। দ্রুত দ্রুত আমার সাথে সাথে করেন, দ্রুত আমার সাথে সাথে করেন। যারা ক্লাসটা পরবর্তীতে দেখবেন তারাও যাতে এই দ্রুততার সহিত ক্লাসটা করতে পারেন সেটাই আমি কামনা করব। কারণ একটা অঙ্ক নিয়ে বারবার বারবার কথা বলে টাইম ওয়েস্ট না করে যত দ্রুত আমরা করতে পারি তত আপনাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। তো লাইভে যারা থাকবেন দ্রুত কমেন্ট করবেন, কারণ পরবর্তীতে এটা আবার যখন দেখতে হয় 1x বা 2x স্পিডে গিয়ে দেখতে হয়, কারণ তখন টিচাররা একটু মনে হয় যে স্লো কথা বলতেছে। তো টিচাররা যাতে একটু স্পিড আপ থাকতে পারে আপনারা দ্রুত কমেন্ট করে উত্তর জানাবেন। যোগফল বের করি। সমাপনী পাশের যোগফল হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা লিখলাম। আর 25,000 টাকা থেকে এই প্রারম্ভিকের পাশের যোগফল 8/6 = 14। 25 থেকে 14,000 টাকা বাদ দিলে 25 থেকে 14,000 টাকা বাদ দিলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ সঠিক উত্তর হবে হচ্ছে 11,000 টাকা। প্রারম্ভিক মূলধনের পরিমাণ উত্তর হবে হচ্ছে 11,000 টাকা। সাউন্ড প্রবলেম স্যার, সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা ওকে আমি একটু চেক করে দেখছি। সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা আমাকে জানাবেন। সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা জানাবেন। সাউন্ডের প্রবলেম একজন লিখছে, সাউন্ডের প্রবলেম। বাকিরা একটু আমাকে জানান যে সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা আসলে, কারণ আমি তো আসলে চাইলেও বুঝতে পারবো না। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে সাউন্ডটা আমার ঠিক আছে কিনা। একজন লিখছে যে সাউন্ডে নাকি প্রবলেম হচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা? আমার কাছে তো মনে হচ্ছে যে সাউন্ড মনে হয় ঠিক আছে। সাউন্ড কি ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানায়েন। ওকে, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আপনাদের প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, পরবর্তী অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্ক আমরা দেখব। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 9 এর পরে পরবর্তী কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, গতদিন আমরা 6টা অঙ্ক করছিলাম, আজকে একটু বেশি করব, অবশ্যই বেশি করব। ওকে, একটু হয়েছিল, এখন ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আসেন পরবর্তী অঙ্ক, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 অঙ্ক সমাধানের প্রথম কথা হচ্ছে কি বের করতে বলছে সেটা আগে সবার আগে বোঝাটা জরুরি। এই জন্য অঙ্কের লাস্টের লাইনে চলে যাবেন আগে, ফার্স্ট থেকে পরে। অঙ্কের লাস্টে দেখি বলছে তাহলে বছরব্যাপী তিনি ব্যবসায় কত অতিরিক্ত মূলধন প্রদান করেছেন। তাহলে এই অঙ্কে কিসের মান জানতে চাইছে? অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন ছকের কোন পাশে বসে? অতিরিক্ত মূলধন ছকের কোন পাশে বসে? অতিরিক্ত মূলধন বসে ছকের বাম পাশে। অতিরিক্ত মূলধন বসে হলো ছকের বাম পাশে। এই যেখানে এই পাশে বসে, বাম পাশে বসে হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনের মান কত এটা বের করতে হবে। উপরে জায়গা রাখছি কার জন্য? প্রারম্ভিকের জন্য। নিচে জায়গা রাখছি কার জন্য? নিট লাভের জন্য। ডান পাশে বসবে কে? সমাপনী আর উত্তোলন। আশা করি ছক মুখস্থ হয়ে যাওয়ার কথা। আসেন আমরা মান বসানো শুরু করি। জনাব লিমন ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000। প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছকের বাম পাশে 70,000 টাকা প্রারম্ভিক। সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000। সমাপনী লিখব ছকের ডান পাশে গিয়ে। সমাপনী ছকের ডান পাশে 1,30,000। তারপরে বলছে নিট ক্ষতির পরিমাণ। একটু মনোযোগ দেন স্যার, একটু মনোযোগ দেন। নিট ক্ষতি কোথায় লিখবেন? ক্ষতি কোথায় লিখবেন? লাভ লিখবো আমরা অতিরিক্ত মূলধনের নিচে, কিন্তু ক্ষতি লিখবো কোথায় আমরা? ক্ষতি লিখবো হচ্ছে উত্তোলনের নিচে, সমাপনী মূলধনের পাশে। সমাপনী মূলধন, উত্তোলন, তার নিচে বসে হচ্ছে নিট ক্ষতি।
সো নিট ক্ষতি ছকের ডান পাশে নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 40,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা। উত্তোলনের পরিমাণ বলছে 50, লিখে নিলাম উত্তোলনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। সমাপনী 1,30,000, উত্তোলন হচ্ছে 50, নিট ক্ষতি হচ্ছে 40। আপনাকে বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে হচ্ছে অতিরিক্ত মূলধনের মান। অতিরিক্ত মূলধনের মান এইচএসসি 2025-এর জন্য কি? হ্যাঁ, ম্যারাথন ক্লাস কি? না, এটা ম্যারাথন ক্লাস না, এটা সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস। বাট এইচএসসি 25 ব্যাচ হলে আপনি ক্লাসটা কন্টিনিউ করে যান, খুব বেশিক্ষণের ক্লাস না। আপনাদের এইচএসসি 2025 ব্যাচের ম্যারাথন ক্লাসের শিডিউল খুব দ্রুতই আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। বাট যেহেতু আসছেন, ক্লাসটা করেন, লস হবে না আপনার আশা করি। অতিরিক্ত মূলধন বের করতে বলছে, সমাপনীর 5 যোগ করেন, 1,30,000 আর 50 হচ্ছে 1,80,000, 1,80,000 আর 40, 1,80,000 আর 40-এ কত হয়? 2,20,000, 2,20,000 টাকা। এরকম দ্রুত মুখে মুখে যোগ করতে পারতে হবে। পরীক্ষার হলে তো আর ক্যালকুলেটর থাকবে না, সো ক্যালকুলেটর ছাড়া করার জন্য দ্রুত আস্তে আস্তে অভ্যস্ত হন। 2,20,000, 2,20,000 থেকে বাদ যাবে কত? 70,000। 2,20,000 থেকে 70,000 বাদ দিলে অতিরিক্ত মূলধনের পরিমাণ হবে হচ্ছে 1,50,000 টাকা। আমাদের কোশ্চেনের অ্যান্সার অতিরিক্ত মূলধন এর মান হবে হচ্ছে 1,50,000 টাকা। এইটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। খাদিজা সুন্দর মতো উত্তর লিখে জানাইছেন, থ্যাংক ইউ। খাদিজার মতো আরও যারা কমেন্ট করতেছেন, যে যত বেশি কমেন্ট করবেন, কারণ আমি ক্লাস শেষ হওয়ার পরে দেখব কে কয়টা বেশি কমেন্ট করছেন, এবং লজিক্যাল কমেন্ট অবশ্যই। আজাইরা ফাজাইরা কথাবার্তা বা ইমোজি টিমোজি দিয়ে না, আপনি কাজের কাজ করছেন। আমি যখন যেটা জিজ্ঞাসা করি সেটা আপনি রিপ্লাই বা কমেন্টে আপনি লিখছেন। যার কমেন্টের সংখ্যা বেশি থাকবে, যে যত বেশি পরিমাণে ক্লাসটা শেয়ার করবেন, যে যত বন্ধুবান্ধবকে মেনশন দিবেন, যার সংখ্যাটা বেশি হবে, সব মিলে ইভেন ওভারঅল ক্লাস পারফরমেন্স। একজন জিজ্ঞাসা করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর কমেন্ট। বাট ক্লাস চলাকালীন এটা শুরুতে জিজ্ঞাসা করলে ভালো হইতো, হয়তো বা পরে জয়েন করছেন, কোনো সমস্যা না। এখন থেকে কমেন্ট বেশি বেশি করেন। যে যার কমেন্টের সংখ্যা, শেয়ারের সংখ্যা এবং হচ্ছে মেনশনের সংখ্যা টোটাল মিলে যার সংখ্যা বেশি, সে 100 টাকা পুরস্কার পাবেন। সেটা আগামী ক্লাসে দেওয়া হবে, আগামী দিন দিব। আর আজকের দিনে যাকে আমি টাকা দিতে চাইছি 100 টাকা যে গিফট পাবে, তার আগে কোশ্চেন নাম্বার 10, আশা করি সবাই বুঝতে পারার কথা। কোশ্চেন নাম্বার 10, অতিরিক্ত মূলধনের মান উত্তর হবে 1,50,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা। মুছে দিলাম, পরবর্তী অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 11। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 11। আমি শুরুতেই বলে নিছি, অঙ্ক করার সিস্টেমই হচ্ছে আগে কি বের করতে হবে, কি জানতে চাইছে সেটা আগে আপনি দেখেন। কি চাইছে আপনার কাছে? 2% হারে মূলধনের উপর সুদ ধার্য করা হলে সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ বের করতে বলছে, এবং সেটা কিসের সুদ? মূলধনের সুদ। মূলধনের সুদ কত টাকা, এইটা আপনাকে প্রশ্নে বের করতে বলছে। মূলধনের সুদ কত টাকা, এইটা বের করতে বলছে। মূলধনের সুদ কত টাকা সেটা বের করবেন। অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, মূলধনের সুদ ধার্য করা হবে কোন মূলধনের উপর? প্রারম্ভিক মূলধনের উপর। যত টাকা প্রারম্ভিক মূলধন, তার সাথে আপনার যত টাকা প্রারম্ভিক মূলধন, তার সাথে আপনি সুদের পার্সেন্টেজ গুণ দিবেন। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে সুদ ধার্য করা হবে, মূলধনের সুদ ধার্য করা হবে কোন মূলধনের উপর? কোন মূলধনের উপর বলেন? কোন মূলধন? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে পার্সেন্টেজ গুণ করে আপনার মূলধনের সুদ হবে। কোন পদ্ধতি? একতরফা দাখিলা পদ্ধতি। তো এখানে বলছে মিস্টার আরিফ একতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাব সংরক্ষণ করে, ও তার আগে জাস্ট আমি বলে নেই, যাকে পুরস্কার দিব, গতদিন ক্লাস করছিলেন, তার প্রোফাইলের নামটা ছিল এইটা, এই নাম দিয়ে হচ্ছে কমেন্ট করছিলেন, এবং আমি বলছিলাম নামটা একটু চেঞ্জ করে দিতে। এই যে OVI, তারপরে আসছে SHAP, অভিশাপ ভদ্রলোক। তার ক্লাস পারফরমেন্স গতদিন যথেষ্ট ভালো ছিল। যদি আজকে ক্লাসে উপস্থিত থেকে থাকেন, একটু দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। ক্লাস চলাকালীন সময় আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। জাস্ট আমার মোবাইল নাম্বারে একটু টেক্সট করেন আপনার নাম। এটা আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। অভিশাপ, আপনার আসল নাম তো জানি না, প্রোফাইলের নাম যেটা সেটাই বললাম। এই যে তার নামের নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এই জাস্ট এই মোবাইল নাম্বারটা 01707123000। জাস্ট এই নাম্বারটাতে আপনি একটু SMS করে জানান, বা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন। আপনার মোবাইল নাম্বারটা যদি আমাকে দেন, তাহলে আপনাকে
বিকাশ বা হ্যাঁ বিকাশ হইলে ভালো হয়, বিকাশ আছে আমার কাছে, নগদ তো আবার পরে ট্রাই করা লাগবে। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দেন এই নাম্বারটাতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অভিশাপ ভদ্রলোক, আপনি একটু আমাকে এই নাম্বারে নক দেন আপনার নাম্বার থেকে, আপনার যে নাম্বারটা বিকাশ করা সেই নাম্বারটা লেখেন, বা যদি যা আপনি চান আপনার মোবাইলের রিচার্জ, আপনার মোবাইলের ডেটা প্যাকেজ কিনে দেওয়া 100 টাকা মূল্যের, একটু আমাকে কমেন্টে আমাকে একটু এসএমএস করে জানান, এসএমএস করে জানান বা তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। অভিশাপ ভদ্রলোক, তার জন্য আজকের পুরস্কার, আজকের গত দিনের ক্লাস পারফরমেন্স অনুযায়ী পুরস্কার পাবে হচ্ছে যে তার নাম হচ্ছে এই প্রোফাইলের নেমটা। এবং আজকের ক্লাসে যারা ক্লাস করতেছেন তাদের ক্লাস শেষ হওয়ার পরপরই আমি চেক করে দেখব কার কমেন্টের সংখ্যাটা বেশি ছিল বা কে যুক্তিসঙ্গত কমেন্টগুলো করছে। ওকে, আসেন অঙ্কটা শেষ করি। অঙ্কে মূলধনের সুদ বের করতে বলছি মূলধনের সুদ ধার্য হবে কিসের উপর? প্রারম্ভিক মূলধনের উপর। কোশ্চেনে বলছে মিস্টার আরিফ একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে, বছর শেষে তার মূলধন দাঁড়ায় 24,000, বছর শেষে দাঁড়াইছে 24,000 টাকা, মানে এটা সমাপনী, যা প্রারম্ভিক মূলধনের তুলনায় 20% বেশি। তাহলে প্রারম্ভিক মূলধনের চাইতে 20% বেশি হচ্ছে কে? সমাপনী মূলধন। আর 2% হারে মূলধনের উপরে সুদ ধার্য হলে সুদের পরিমাণ, মূলধনের সুদের পরিমাণ কত এটা বের করতে বলছে। তো আপনার অঙ্কের সমাধানটা হবে এরকম, আমার সাথে সাথে দ্রুত লিখে নেন, দ্রুত আগে সূত্রটা লিখে নেই। মূলধনের সুদ ধার্য হবে এইভাবে, যত টাকা প্রারম্ভিক মূলধন তার উপরে কত পার্সেন্ট? 2%। এই যে অঙ্কে বলা আছে 2% হচ্ছে মূলধনের সুদ, তাহলে প্রারম্ভিক মূলধনের উপরে কত হবে? 2%। তো প্রারম্ভিক মূলধন তো আর দেওয়া নাই, প্রারম্ভিক মূলধনটা হচ্ছে কত? প্রারম্ভিক মূলধন হচ্ছে সমাপনীর তুলনায় সমাপনী মূলধন, বছর শেষে মূলধন মানে সমাপনী মূলধন হচ্ছে 24,000 টাকা। এই যে সমাপনী মূলধন 24,000 টাকা, এইটা প্রারম্ভিক মূলধনের তুলনায় 20% বেশি, প্রারম্ভিক মূলধনের চাইতে 20% বেশি হলো সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন কত? আসলে আমরা খুঁজে বের করি। প্রারম্ভিক মূলধন আমরা কত বের করব? প্রারম্ভিক মূলধন বের করব এইভাবে, প্রারম্ভিক মূলধন বের করতে পারি আমরা এইভাবে। খেয়াল করে দেখেন, আমাদের সমাপনী মূলধনের মান দেওয়া আছে কত? 24,000 টাকা। সমাপনী মূলধনের মান কত? 24,000। এইটাকে আপনি ভাগ করেন, কারণ ভাগ করলে তো কমবে, সমাপনী তো বেশি, প্রারম্ভিক তো কম হবে, তো কমাইতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করবেন কি দিয়ে? কত পার্সেন্ট বেশি অঙ্কে বলা আছে? 20%। 20%কে দশমিকে নিলে কত হয়? 0.20, আর সাথে 1 যোগ করে দেন, অর্থাৎ 1.20, 1.20। এই যে 20% দশমিকে নিলে 0.20 আর হচ্ছে 1 আমরা নিয়ে নিলাম সাথে 1.20। 1.20 দ্বারা আপনি ভাগ করবেন। 24,000কে 1.20 দ্বারা ভাগ, 24,000কে 1.20 দ্বারা ভাগ করেন, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ চলে আসবে হচ্ছে 20,000 টাকা। এই যে 20% বেশি বলা ছিল, 20%কে দশমিকে নিলে 0.20, আর এই 0.20 সাথে সংখ্যায় 1.20 দ্বারা ভাগ করলে প্রারম্ভিক মূলধন আসবে হচ্ছে 20,000 টাকা। তাইলে অঙ্কটা খুবই সোজা, প্রারম্ভিক মূলধন 20,000 ইন্টু মূলধনের সুদ কত? 2%। 20,000 টাকা এর 2% যদি আপনি করেন, সঠিক উত্তর হবে হচ্ছে 400 টাকা। সঠিক উত্তর হবে হচ্ছে 400 টাকা। 400 টাকা হবে হলো সঠিক উত্তর। আপনি চাইলে প্রারম্ভিক মূলধনটা এইভাবেও নির্ণয় করতে পারেন, যারা ঐকিক নিয়ম বুঝেন তারা চাইলে ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারেন। ঐকিক নিয়ম অনুযায়ী প্রারম্ভিক মূলধনটা এইভাবেও চাইলে আপনি নির্ণয় করতে পারেন। আমি অন্য একটা নিয়ম সহজ করে বলে দিচ্ছি। প্রারম্ভিকের চাইতে সমাপনী তো বেশি, তাইলে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 100, এর চাইতে বেশি কত? 20%, মানে 20। তাহলে সমাপনীর পরিমাণ কত হবে? সমাপনীর পরিমাণ হবে 120। তাহলে জাস্ট এই নিয়মটা আপনি চাইলে ফলো করতে পারেন। আপনার সমাপনীর পরিমাণ কত? 120, আর প্রারম্ভিকের পরিমাণ কত? 100। কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে সমাপনী মূলধন যদি 120 টাকা হয়, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 100। সমাপনী মূলধন 1 হইলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? সমাপনী মূলধনের পরিমাণ যদি 1 হয় তাহলে 100/120, আর সমাপনী মূলধন দেওয়া আছে কত? 24,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত হয়? এইভাবে করতে পারে।
ঐকিক নিয়ম অনুযায়ী যদি আপনি করেন তাইলে ক্যালকুলেশনটা এরকম 24,000 ইন্টু নিচে বসবে হচ্ছে 120 আর উপরে বসবে হচ্ছে 100, নিচে বসবে হচ্ছে 120 আর উপরে বসবে হচ্ছে 100। দেন তারপরে আপনি যদি কাটাকাটি করেন তাও এই সেম মানটাই আসবে 20,000 টাকা। 20,000 টাকা হবে হচ্ছে প্রারম্ভিক মূলধন। আপনি চাইলে ভাগ করেও করতে পারেন, আপনি চাইলে ঐকিক নিয়মের গুণ দিয়েও করতে পারেন, যার কাছে যেটা সোজা মনে হয় সে সেভাবে করলেই হবে। তাহলে আমাদের উত্তর হবে কত টাকা? উত্তর হবে হচ্ছে 400 টাকা। আশা করি বুঝতে পারার কথা। অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন সুদ ধার্য হবে মূলধনের উপর, সুদ ধার্য হবে হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য হবে। ওকে, আশা করি বুঝতে পারার কথা অঙ্ক, আশা করি বুঝতে পারার কথা। পরবর্তী অঙ্কে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 11 গেল, 11 পরে কোয়েশ্চেন নাম্বার 12। আজকে আমরা খুব তাড়াতাড়ি আশা করি শেষ করতে পারবো। 12 নাম্বার একটু বড় একটা প্রশ্ন, বিশাল বড়, একটু বড় না বিশাল বড়। আমার বোর্ডের মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এই রকমের বড় প্রশ্ন দেখে পরীক্ষার হলে ভয় পাওয়ার দরকার নাই। বড় প্রশ্নের অপেক্ষাকৃত অ্যান্সার খুবই সহজই হয়, বাট প্রশ্ন দেখেই আপনার কাছে ভয় লেগে যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 12 সমাধান করতেছি, একটু মনোযোগ দেন। 12 নাম্বার প্রশ্ন আমি অঙ্কের শুরু থেকে পড়বো না, লাস্ট থেকে কি জানতে চাইছে সেটা আগে বের করি। কি জানতে চাইছে দেখেন, বলছে যদি মূলধনের উপর 10% সুদ ধরা হয় তাহলে মূলধনের মোট সুদ কত হবে। আর এখানে মূলধনের সুদ বের করতে বলছে, ঠিক আগের অঙ্কটার মতোই মূলধনের সুদ কত এটা বের করতে বলছে। তাহলে আসেন আমরা ধীরে ধীরে পড়ি এবং মূলধনের সুদ আমরা ধার্য করা শুরু করি। খেয়াল করে দেখেন, এখানে সমাপনীর উপরে না, সুদ ধার্য করা হবে কিসের উপরে? প্রারম্ভিকের উপরে। অতিরিক্ত থাকলে অতিরিক্তের উপরে হবে, বাট সমাপনীর উপরে সুদ ধার্য হবে না, এটা মাথায় রাখেন। দেখেন বলছে নম্বর প্রশ্নে, জনাব করিম তার ব্যবসার হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে রাখেন। ভালো কথা। 2018 সালে তার প্রারম্ভিক ও সমাপনী দরকার নাই ছিল যথাক্রমে 2,50,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, আর সমাপনী দেওয়া আছে 3,50,000। সমাপনী বিবেচনাতে আনারই দরকার নাই, আমরা জাস্ট প্রারম্ভিক যত পার্সেন্ট হবে, মূলধনের সুদ কত পার্সেন্ট বলছে? 10%। আগে এই সহজ কাজটা করে নেই। আমরা প্রথমে বের করব হচ্ছে প্রারম্ভিক মূলধনের সুদ। আমার সাথে সাথে অঙ্কের সমাধান খাতার মধ্যে দ্রুত লিখে নেন। অঙ্কটা সমাধান জাস্ট 2 লাইনেই হবে, দ্রুত করেন আমার সাথে সাথে। প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধার্য হবে। আমরা ধার্য করব হচ্ছে প্রারম্ভিক মূলধনের সুদ। প্রারম্ভিক মূলধনের সুদ খেয়াল করে দেখেন, প্রারম্ভিক মূলধনের সুদ ধার্য করতে বলছে। প্রারম্ভিক মূলধনের উপরে সুদ হবে কত? প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2,50,000, এর উপরে হবে হচ্ছে 10%। দ্রুত করেন আমার সাথে সাথে। 2,50,000-এর 10% করে আমরা পাই কত টাকা? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের সুদ। অঙ্কের উত্তর কিন্তু 27,500। 27,500 কেমনে হচ্ছে একটু খেয়াল করেন। এখানে মনে হয় অতিরিক্ত মূলধন আছে। ওকে, অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার মিলে যাবে। আগেই লিখে রাখলাম অতিরিক্ত মূলধনের সুদ। অতিরিক্ত মূলধনের সুদ, তাহলে প্রারম্ভিক আর অতিরিক্ত দুইটা যোগ করলে অ্যান্সার মিলবে। দেখে আসেন অঙ্কের অ্যান্সার মিলে কিনা। প্রারম্ভিক ছিল 2,50,000, তার উপর 10% অলরেডি করছি। সমাপনী মূলধন বিবেচনাতে আসবেই না, এটা কাটা দিয়ে দিলাম। তারপরে তিনি সারা বছর ধরে প্রতি মাসের প্রথম তারিখে 1,000 টাকা করে নগদ আর মোট 1,500 টাকার পণ্য উত্তোলন করেন। দেখেন, যদি আপনি অঙ্ক পড়া শুরু করতেন প্রথম থেকে, আপনি হিসাব করতেন মাসের প্রথমে যদি 1,000 টাকা উত্তোলন করে নগদে, তাহলে পুরো বছরে কত? 12,000। আর মাসের শুরুতে হইলে কত দিয়ে গুণ? 0.5 দিয়ে গুণ। এই চিন্তা আসতো আপনার, আপনার এখানে উত্তোলনের কোনো ব্যাপার স্যাপারই নাই, কারণ অঙ্কে বের করতে বলছে কোনটা? মূলধনের সুদ। তো উত্তোলন কি করছে মাসের শুরুতে না শেষে, নগদ না পণ্য, এই লাইন আমার বুঝারই দরকার নাই, জানার দরকার নাই। এই লাইন বাদ, এই লাইন ছাড়াই আমার অঙ্ক মিলে যাবে। খেয়াল করে দেন কিভাবে সময় বাঁচাইতে হয়। তারপরে দেখেন বলছে তিনি জুন 30, 2018, জুন 30 মানে হচ্ছে বছরের মিডলে 6 মাস। ওই সময়ে ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটা ডেলিভারি ভ্যান ক্রয় করেন। এই যে ব্যক্তিগত তহবিল থেকে যে সম্পত্তিটা মালিক ক্রয় করে দিছে, এটা কি? অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনের পরিমাণটা কত? 50,000। আর এটা উনি ক্রয় করছে কবে? জুন 30, 2018। অর্থাৎ সুদ হবে কত? 6 মাসের। সুদ হবে 6 মাসের। খেয়াল করেন, 50,000 ইন্টু হচ্ছে 10%,
ইন্টু উপরে লিখবো হচ্ছে 6 আর ডিভাইডেড বাই হচ্ছে 12। আশা করি বুঝতে পারার কথা। বাকিটুকু খুবই সোজা। 50,000-এর 10% করলে 5,000, আর 6/12 মানে হচ্ছে অর্ধেক। 5,000-এর অর্ধেক করলে কত হয়? 2,500। 5,000-এর অর্ধেক করলে হবে 2,500 টাকা। আশা করি আমাদের অঙ্কের অ্যান্সার মনে হয় মিলে গেছে। 25,000 টাকা আর হচ্ছে 2,500 টাকা, এই দুইটার যোগফল কত হবে? 27,500 টাকা। সঠিক উত্তর হবে 27,500 টাকা। আপনারা অবশ্য দাগ কেটে নিচে উত্তর লিখেন, আমার উত্তর উপরেই দেওয়া আছে, আমি জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলাম। সবার অ্যান্সার আসে হচ্ছে নিচে, আমার অ্যান্সার চলে গেছে হচ্ছে উপরে। আপনারা মিলাই নিয়ে নিচে দাগ কেটে যে মোট মূলধনের সুদ উত্তর হবে হচ্ছে কত? 27,500 টাকা। বিশাল বড় অঙ্ক, খুব সহজ। প্রারম্ভিকের উপরে পার্সেন্টেজ করছি, অতিরিক্তের উপরে পার্সেন্টেজ করছি, 6 মাসের অঙ্কের অ্যান্সার মিলে গেছে। উত্তোলনের বিষয়গুলো আমাদের বিবেচনাতে আনার দরকার নাই। আশা করি এই অঙ্ক বুঝতে পারছি। ওকে, আসেন পরবর্তী অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 13। এটা একটা এমসিকিউর প্রশ্ন। একটু দ্রুত কমেন্ট করে আমাকে অ্যান্সারটা, বি নাম্বার অপশন, অ্যান্সার বি নাম্বার, দরকার নাই, অঙ্কটা করে আমাকে জাস্ট কমেন্ট করে জানান। খুব সহজ অঙ্ক। প্রারম্ভিক মূলধন 2 লক্ষ, সমাপনী মূলধন 40,000, সুদের হার যদি 15% হয় তাহলে লাভ লোকসান বিবরণীতে মূলধনের সুদ কত হবে? এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015-16 সেশনে আসছিল। এইটাও ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন। এই রকম প্রশ্ন আসবে কিনা, এত সহজ প্রশ্ন আসা উচিত না, বাট মাঝে মধ্যে সব প্রশ্ন কঠিন হবে বিষয়টা এমন না। সহজ প্রশ্ন আপনাকে ভেবাচাকা খাওয়াই দিতে পারে। জাস্ট সহজ প্রশ্নটা করে রাখি আমরা। এই কোশ্চেনের অ্যান্সার, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2 লক্ষ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 2 লক্ষ লিখলাম, ইন্টু এর উপরে সুদের হার বলছে কত পার্সেন্ট? 15%। এর উপরে সুদের হার হবে হচ্ছে 15%। স্যার জাস্ট এই 2 লক্ষ ইন্টু 15% করলেই অ্যান্সার চলে আসবে। সঠিক উত্তর হচ্ছে কত? 30,000 টাকা। জাস্ট কমেন্টে আপনারা এইটা লিখে পাঠাইলে আমি খুশি হব। এইটা লিখে পাঠাইলে যে 2 লক্ষ ইন্টু 15,000, এই পর্যন্ত আপনি বুঝছেন কিনা? 2 লক্ষ টাকা প্রারম্ভিক, তার সাথে 15% হচ্ছে সুদের হার। 2 লক্ষ টাকার 15% করলেই মূলধনের সুদ, অ্যান্সার হবে হচ্ছে 30,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা। আশা করি বুঝতে পারার কথা। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখেন 13 পর্যন্ত একই নিয়মে করলাম, তারপরে আর 2টা বা 3টা অঙ্ক করে আমরা ক্লাস শেষ করব। 2টা বা 3টা অঙ্ক করে ক্লাস শেষ করব। এইখানে একটু ভিন্ন নিয়মের আমরা একটু অঙ্ক দেখতে যাচ্ছি। আমরা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেনাদার হিসাবের জের, দেনাদার হিসাবের জের নির্ণয়ের একটা ছক দেওয়া আছে। একতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু সকল রকমের হিসাব সংরক্ষণ করে না, সেহেতু এই হিসাবগুলোকে সংরক্ষণ যেহেতু তারা ঠিকঠাক মতো করে না, সেই ক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফাতে কনভার্ট করতে গেলে কিছু হিসাব আপনাকে বের করে নিতে হয়। সেখানে আপনি দেনাদার হিসাব, তারপর হচ্ছে পাওনাদার হিসাব, প্রাপ্য বিল হিসাব, প্রদেয় বিল হিসাব, এই রকমের হিসাবগুলো নির্ধারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটির পরীক্ষায় দেনাদার হিসাবের জের নির্ণয় থেকেই প্রশ্ন আসছে। পাওনাদার থেকে এখন পর্যন্ত আসে নাই। প্রাপ্য বিলের একটা প্রশ্ন আসছে, প্রদেয় বিলের একটা প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম প্রশ্নই আসছে দেনাদার থেকে। আমরা দেনাদারটাই আজকে ভালো মতো বুঝি। এটা বুঝলে বাকিটুকু খুব ইজিলি বুঝবো। খেয়াল করেন, দেনাদার, দেনাদার হিসাবের জের নির্ণয়ের ছক। প্রথম কথা হচ্ছে দেনাদার কোন ধরনের হিসাব? দেনাদার হচ্ছে একটা সম্পত্তি। দেনাদার হচ্ছে একটা কি? সম্পত্তি। সম্পত্তিবাচক হিসাবের প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের বসবে কোথায়? ডেবিট পাশে। কারণ যেহেতু এটা সম্পত্তি, প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি যেটাই আপনি বলেন না কেন সেটা বসবে হচ্ছে ডেবিট পাশে। আর যেহেতু প্রারম্ভিক জের বসবে হচ্ছে ডেবিট পাশে, তাই সমাপনী জের অতি অবশ্যই কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। সমাপনী জের বা যেটা ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি আবার পরবর্তী মাসে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে যায়, বুঝি আমরা আশা করি। এইটা জাস্ট মনে রাখেন। দেনাদারের বসবে হচ্ছে ডেবিট পাশে, কারণ এটা সম্পত্তি। তাইলে সমাপনী জের বসবে কোন পাশে? ক্রেডিট পাশে। আচ্ছা, দেনাদারের সাথে সম্পর্ক কার? দেনাদারের সাথে সম্পর্ক কার? দেনাদারের সাথে সম্পর্ক হচ্ছে বিক্রয়ের। ধারে বা বাকিতে পণ্য বিক্রয় যখন আপনি করেন, ধারে বা বাকিতে যখন আপনি পণ্য বিক্রয় করেন, তখনই আপনার দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। তো দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেলে কোন পাশে লিখতে হবে? এটা ডেবিট পাশে। মনে রাখবেন, দেনাদারের প্রারম্ভিক যে আর হচ্ছে ধারে বিক্রয়, এই দুইটা ফিগার বসবে কোথায়? ডেবিট পাশে। ডেবিট পাশ হচ্ছে কিসের পাশ? বৃদ্ধির পাশ।
ডেবিট পাশ হচ্ছে বৃদ্ধির পাশ। বৃদ্ধির পাশ যখন দেনাদারের পরিমাণ বাড়ে কোন পাশে লিখব? ডেবিট পাশে। তাহলে প্রারম্ভিক জের মাসের শুরুতে বা বছরের শুরুতে ডেবিট পাশে লিখবেন, আর ধারে বিক্রয় লিখবেন ডেবিট পাশে। এছাড়া বাকি সব কিছু ক্রেডিট পাশে। যেমন দেখেন নগদান, মানে দেনাদারের কাছ থেকে নগদ টাকা আদায়, যেটা দেনাদারকে কি করে? হ্রাস করে বা কমিয়ে দেয়। তাহলে দেনাদারকে যদি হ্রাস করে বা কমিয়ে দেয়, কমিয়ে দেওয়ার আইটেমগুলো কোন পাশে লিখবো? আমরা ক্রেডিট পাশে লিখবো। যেটার ফলে হ্রাস পাবে বা কমে যাবে সেটা লিখতে হবে হচ্ছে আপনার ক্রেডিট পাশে। নগদান হিসাব, নগদে আদায়, প্রাপ্য বিল হিসাব, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যদি প্রাপ্য বিল পাওয়া যায় ক্রেডিট পাশে। বিক্রয় ফেরত বা আন্ত ফেরত আপনি লিখবেন ক্রেডিট পাশে। অনাদায়ী পাওনা বা কুরিন, অনাদায়ী পাওনা বা কুরিন আপনি লিখবেন হচ্ছে ক্রেডিট। অনাদায়ী পাওনা বা কুরিন লিখবো পাশে। তারপরে প্রদত্ত বার্তা লিখবো হচ্ছে আমরা ক্রেডিট পাশে। যত রকমের বিষয়ে হ্রাস পেলে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট পাশে। আর বৃদ্ধির আইটেম একটাই, দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায় কি হইলে? ধারে বিক্রয়ের মাধ্যমে। তাহলে ধারে বিক্রয়টা আর প্রারম্ভিক জেরটা আপনি লিখবেন কোথায়? ধারে বিক্রয় আর প্রারম্ভিক জের লিখবেন হচ্ছে আপনি ডেবিট পাশে। আর হচ্ছে আর যত রকমের হ্রাস আছে সমস্ত রকমের হ্রাস আমরা লিখবো কোথায়? ক্রেডিট পাশে। দেনাদার প্রারম্ভিক জের আর ধারে বিক্রয় হচ্ছে ডেবিট বৃদ্ধির পাশে। আর নগদে আদায়, প্রাপ্য বিল পাওয়া গেলে, বিক্রয় ফেরত হলে, অনাদায়ী পাওনা বা কুরিন হলে, কোনো দেরিতে পরিশোধের জন্য কোনো জরিমানা যদি থাকে, সেটা কোনো রকমের কোনো বার্তা যদি প্রদত্ত হয়, এই সব থাকবে হচ্ছে ক্রেডিট পাশে। প্রারম্ভিক জের হচ্ছে ডেবিটে, সমাপনী জের হবে হচ্ছে ক্রেডিটে। জাস্ট এই ছকের মাধ্যমে আমরা হচ্ছে বাকি অঙ্কগুলো করব। খুবই সহজ অঙ্ক। জাস্ট এই ছকটা মনে রাখলেই আশা করি আপনি অঙ্কের অ্যান্সার মিলাইতে পারবেন। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে খাতার মধ্যে নোট ডাউন করে নিয়েন। এই যে এই ছকটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নেওয়া হইলে ডান লিখে রাখেন যে আপনার স্ক্রিনশট নিছেন। দেনাদার হিসাবের বৃদ্ধি হচ্ছে ডেবিট পাশ, আর হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট পাশে লিখব। ওকে 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 ওকে, দ্রুত একটু ডান লিখে জানান যে আপনার স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। জাস্ট এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখেন। দেনাদার হিসাবের জের নির্ণয়ের যে ছকটা, আসেন এই নিয়মে আমরা অঙ্ক সমাধান করব। এইটা দেখেন, গুচ্ছ পরীক্ষায় আসছে 2021-22 সেকেন্ড টাইম ব্যাচ। মনোযোগ দেন। গুচ্ছর পরীক্ষার প্রশ্ন, জাস্ট 3 বছর আগের প্রশ্ন, 2021-এর প্রশ্ন। যে ছকটা একটু আগে দেখালাম সেই ছক অনুযায়ী হবে, সেই ছক অনুযায়ী হবে। সঠিক উত্তর হচ্ছে কত? সঠিক উত্তর হচ্ছে কত? নাম্বার সি, 320। 320 কিভাবে আসে একটু মনোযোগ দিয়ে বুঝি। গুচ্ছর প্রশ্ন, জাস্ট 3 বছর আগের প্রশ্ন, আপনার সময় চলে আসতে পারে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখানে যেটা করছে দেনাদার হিসাব যদি আমরা বৃদ্ধি পাই তাহলে আমরা লিখবো হচ্ছে ডেবিট পাশে, আর যদি আমাদের হ্রাস পাই তাহলে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট পাশে। একতরফার অঙ্কে আমরা ডেবিট ক্রেডিট লিখি নাই, কারণ একতরফার অঙ্ক ওইটা ডেবিট ক্রেডিট বাদ দিয়ে, বাট দেনাদারের ক্ষেত্রে আপনি ডেবিট ক্রেডিট দিয়ে করবেন। ডেবিট হচ্ছে বৃদ্ধির পাশ, ক্রেডিট হচ্ছে হ্রাসের পাশ। দেখেন জাস্ট মানগুলো বসাই। বিবিধ দেনাদার হিসেবে বছরের প্রথমে মানে কি স্যার? বছরের প্রথমে মানে হচ্ছে প্রারম্ভিক কোথায় লিখতে হবে? প্রারম্ভিক লিখতে হবে ডেবিট পাশে। কত বলছে? ৬২,০০০ টাকা লিখে নিলাম। আমাদের প্রারম্ভিকের পরিমাণ হচ্ছে কত? প্রারম্ভিকের পরিমাণ হচ্ছে ৬২,০০০। প্রারম্ভিক দেনাদার ডেবিট পাশে লিখলাম। বলছে বছরের শেষে ৪২,০০০ টাকা। বছরের শেষে, দেখেন স্যার বছরের শেষে মানে কি? সমাপনী। তাহলে খেয়াল করেন, আমাদের প্রারম্ভিক দেনাদার কোন পাশে লিখছিলাম? ডেবিট পাশে। তাহলে অবশ্যই মনে থাকার কথা, সমাপনী দেনাদার কোন পাশে লিখবেন? সমাপনী দেনাদার লিখবেন হচ্ছে ক্রেডিট পাশে। সমাপনী দেনাদার ক্রেডিট পাশে সবার নিচে যে আমরা লিখি সমাপনীর পরিমাণ কত? ৪২,০০০ টাকা। অঙ্কটা আমার সাথে একবার করেন, দ্বিতীয়বার আর জীবনে করা লাগবে না, একবার করেন। প্রারম্ভিক ডেবিট পাশে, সমাপনী ক্রেডিট পাশে দেনাদারের। বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ ৩০০,০০০ টাকা হলে ৩০০,০০০ বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ, বিক্রয় করছেন, বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ, বিক্রয় থেকে যেটা অর্থ আপনার আদায় হয়েছে সেই পরিমাণটা কত? সেই পরিমাণটা হচ্ছে ৩০০,০০০ টাকা হলে আপনার নগদ প্রাপ্তি পরিমাণ কত হাজার টাকা, এইটা বের করতে বলছে।
নগদ প্রাপ্তি, দেনাদারের কাছ থেকে কত টাকা নগদে পাওয়া গেছে, নগদে পাওয়া গেলে নগদ প্রাপ্তি হলে দেনাদারের পরিমাণ কি হয়, হ্রাস পায়। ধারে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়, দেনাদারের কাছ থেকে নগদ টাকা আদায় করলে নগদ টাকা প্রাপ্তি হলে দেনাদারের কাছ থেকে নগদ টাকা আদায় বা দেনাদারের কাছ থেকে নগদ অর্থের প্রাপ্তি দেনাদারকে হ্রাস করে। তাইলে নগদ প্রাপ্তি যেটা অঙ্কের মধ্যে বের করতে বলছে, অঙ্কে বের করতে বলছে নগদ প্রাপ্তি, এটা দেনাদারকে হ্রাস করে, তাই এটা কোন পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে, এটা অ্যান্সার হবে। আর বিক্রয় লব্ধ অর্থ, বিক্রয়, বিক্রয় কি, বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে, তাই বিক্রয় লিখবো হচ্ছে আমরা ডেবিট পাশে। বিক্রয়ের পরিমাণ বলছে কত, 300,000, লিখে নিলাম বিক্রয়ের পরিমাণ হচ্ছে 300,000। তাহলে আপনার ছকের ক্রেডিট পাশে নগদ প্রাপ্তির পরিমাণ অ্যান্সার বের করতে হবে। যা সিম্পল যোগ বিয়োগ, খেয়াল করে দেখেন এই পাশে যদি আমরা যোগ করি 362,000, তাহলে এই পাশের মান হচ্ছে 362,000, তাহলে এই পাশে আমরা লিখে রাখলাম, এই পাশেও যোগফল কত হবে 362,000। তাহলে জাস্ট আপনি বিয়োগ করেন, অঙ্কের অ্যান্সার এখনই হয়ে যাবে। খেয়াল করে দেখেন অঙ্কের অ্যান্সার এখনই হয়ে যাবে, 362 আর হচ্ছে 42, 362 আর হচ্ছে 42, 362 আর 42 বিয়োগ করেন, বিয়োগ করেন মান কত হয়, মান কত হয় 320,000। তাইলে দেনাদারের কাছ থেকে নগদ অর্থের প্রাপ্তি, নগদ প্রাপ্তি অ্যান্সার হবে কত, 320,000, 320,000। এটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। জাস্ট দেনাদার হিসাবের যে ছক সেটা অনুযায়ী মান বসাইছি আমরা। প্রারম্ভিক দেনাদার হচ্ছে ডেবিট পাশে, সমাপনী হচ্ছে ক্রেডিট পাশে, বিক্রয়ের পরিমাণ দেনাদারের ডেবিট পাশে, নগদ প্রাপ্তি দেনাদারের ক্রেডিট পাশে। যা সিম্পলি ছকে মান বসাবো, অঙ্ক মিলে যাবে। দেখেন আমাকে বলেন বুঝছেন কিনা, দেখেন আমাকে জানান বুঝছেন কিনা অঙ্ক, বুঝছেন কিনা অঙ্ক। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 15। এই 15 নাম্বার প্রশ্ন দুই জায়গাতে আসছে, গুচ্ছে আসছে 2020-21, রাবিতে আসছে 14-15 সেশনে। বিগত বছরের কোশ্চেন রিপিট হয়, তো বিগত বছরের কোশ্চেন রিপিট হয়, বিগত বছরের কোশ্চেনই করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝেন। এখানে দেখে নেই কিসের মান জানতে চাইছে, অঙ্কে মান বের করতে বলছে ধারে বিক্রয়ের পরিমাণ। স্যার ধারে বিক্রয়, দেনাদার হিসাবের যে ছক, দেনাদার হিসাবের যেই ছক, সেই ছকে ধারে বিক্রয় কোথায় বসে আমাকে বলেন। ধারে বিক্রয়, ধারে বিক্রয় দেনাদারকে কি করে, বৃদ্ধি করে। আর বৃদ্ধির পাশ মানে কোনটা, বৃদ্ধির পাশ মানে হচ্ছে ডেবিট পাশ। আমরা দেনাদারের ডেবিট পাশে ধারে বিক্রয়ের মান কত, এই মানটা আমরা বের করতে চাই। যেহেতু আমরা দেনাদার হিসাব করব, আশা করি বুঝতে পারার কথা আপনাদের। দেনাদার হিসাবের ডেবিট পাশ যা দেনাদারকে বৃদ্ধি করে, আর এই বৃদ্ধির পাশেই মান বেরোবে কার, ধারে বিক্রয়ের মান। আসেন আমরা অঙ্ক দেখে দেখে সমাধানটা বসাই ফেলতেছি, আমার সাথে সাথে করেন। দেনাদারের প্রারম্ভিক জের, স্যার প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের কোথায় লিখব, প্রারম্ভিক জের ডেবিট পাশে, প্রারম্ভিক জের হচ্ছে ডেবিট পাশে লিখলাম 5,000 টাকা। বলছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত দেনাদারকে কি করে, হ্রাস করে বা কমিয়ে দেয়। বিক্রয় যদি বৃদ্ধি করে তাহলে বিক্রয় ফেরত হ্রাস করে, তো বিক্রয় ফেরত আমরা লিখব হচ্ছে ক্রেডিট পাশে। বিক্রয় ফেরতের পরিমাণ লিখে নিলাম হচ্ছে আমি 1,000 টাকা। তারপরে বলছে দেনাদার থেকে প্রাপ্তি, দেনাদারের কাছ থেকে নগদ অর্থ আদায়, নগদে আদায় করলে এটা দেনাকে হ্রাস করবে, এটাও লিখবো আমরা ক্রেডিট পাশে 10,000 টাকা। দেনাদারের সমাপনী জের হচ্ছে 2,000। স্যার প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের যদি ডেবিট পাশে হয় তাহলে অবশ্যই সমাপনী জের কোন পাশে হবে, ক্রেডিট পাশে। মান বসাই, সমাপনী জেরের মান বলছে কত, 2,000 টাকা। 1,000 টাকার নাম কি ছিল, 1,000 টাকার নাম ছিল হচ্ছে বিক্রয় ফেরত। আর 10,000 টাকা কই থেকে আসছে, 10,000 টাকা হচ্ছে দেনাদারের থেকে প্রাপ্তি, দেনাদার থেকে আপনি প্রাপ্তি হয়েছেন, দেনাদার থেকে পাওয়া গেলে দেনাদারের পরিমাণ কমে যায়, তো এগুলো আমরা ক্রেডিট পাশে লিখছি। আমাদের সব মান পরিমাণ ডেবিট পাশের মান বের করতে বলছে। ডেবিট পাশের মান বের করতে হলে আপনি আগে ক্রেডিট পাশ যোগ করেন, 1, 2, 12, 13,000 টাকা। তাহলে আমাদের ক্রেডিট পাশের যোগফল হচ্ছে 13,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিই, 13,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে উত্তর কত, উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার বি, উত্তর হচ্ছে কত, 8,000 টাকা। 8,000 টাকা হবে হচ্ছে ধারে বিক্রয়, 8,000 টাকা হচ্ছে ধারে বিক্রয়। শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পারতেছেন কিনা, সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না, সাউন্ডে প্রবলেম হওয়ার কথা না, সম্ভবত নেটওয়ার্কে প্রবলেম হতে পারে অন্য কারো। তাহলে অ্যান্সার হচ্ছে কত টাকা, অ্যান্সার হচ্ছে কত টাকা, 8,000 টাকা। বা এই যেই অঙ্ক
আমার কথা শোনার দরকার নেই, আপনি অঙ্কটা লেখাটা জাস্ট দেখেন, লেখা দেখলেই আশা করি আপনি মিলাইতে পারবেন। একটু কমেন্ট করে জানান যে আপনি অঙ্কটা খাতার মধ্যে করতে পারছেন কিনা, বুঝছেন কিনা, অঙ্ক জানান। কত নাম্বার করলাম? 15। এটাই মনে হয় শেষ অঙ্ক হয়ে যাচ্ছে, আরেকটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করলে ক্লাস শেষ। লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 16, লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 16। বেশ জটিল একটা অঙ্ক, বড় একটা অঙ্ক। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আলাদা ভর্তি পরীক্ষা হতো, জগন্নাথ গুচ্ছ থেকে এবছর বের হয়ে গেছে, বাট জগন্নাথ গুচ্ছে যাওয়ার আগে যখন জগন্নাথের আলাদা আলাদা পরীক্ষা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতো সকালে, জগন্নাথের পরীক্ষাটা হতো সেম ইউনিটেরই দুপুরবেলা, 3টার সময় হতো জগন্নাথের পরীক্ষা। ওই সময়ের জগন্নাথের কোশ্চেন হচ্ছে এইটা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাকাউন্টিং অংশের প্রশ্ন যথেষ্ট পরিমাণে গুণগত মানসম্মত স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। আমরা লাস্ট যেটা করে হচ্ছে জগন্নাথের প্রশ্ন, লাস্ট অঙ্কটা সমাধান করার আগে একজন ভদ্রলোকের নাম বলছিলাম, তিনি সম্ভবত উপস্থিত নাই। যদি পরবর্তীতে দেখে যান, যদি পরবর্তীতে দেখেন ক্লাস, অভিশাপ, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ক্লাসের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনার পুরস্কার অবশ্যই পৌঁছে দিব। ওকে, লাস্ট অঙ্কটা শেষ করি আমরা। লাস্ট অঙ্ক আমরা আসেন খাতার মধ্যে ছকটা এনেই, ছকটা একে আমরা মানটা বসাই। অ্যান্সার অলরেডি আমরা জানি বি, 1,15,000। কিভাবে হবে সেটা একটু মনোযোগ দিয়ে বুঝি। দেখেন আগে কিসের মান জানতে চাইছে, লাস্টের লাইন বলছে উক্ত মাসের মোট বিক্রয় কত। অঙ্কের মধ্যে জানতে চাইছে হচ্ছে স্যার মোট বিক্রয়। একটু মনোযোগ দিয়ে বুঝেন, লাস্ট অঙ্ক বিরক্ত বোধ না করে শেষের অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। ইভেন এটাই হয়তো পরীক্ষায় চলে আসতে। এবার একটু খেয়াল করে দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা।
এবার খেয়াল করে দেখেন, আশা করি এখন সাউন্ড ঠিক হয়ে যাওয়ার কথা। অঙ্কে নগদ বিক্রয় পরিমাণ 17,000 দেওয়া আছে, ধারে বিক্রয়ের পরিমাণ বের করতে পারলে ধারে আর নগদ দুইটা যোগ করলেই আপনার মোট বিক্রয়ের পরিমাণ চলে আসবে। মোট বিক্রয়ের পরিমাণ চলে আসবে, আশা করি এখন শুনতে পাওয়ার কথা। মোট পরিমাণ চলে আসবে কিভাবে? ধারে আর নগদ দুটাকে যোগ করার মাধ্যমে। আচ্ছা আসেন অঙ্কটা শেষ করি, আশা করি এখন শোনার কথা। এটা আমি একবার চেক করে দেখি। এখন ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আসেন অঙ্কটা শেষ করি আমরা। দেখেন আমরা এখানে যেটা যেটা দেখতেছি 2000 এর পহেলা জানুয়ারি, পহেলা জানুয়ারি মানে হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক দেনাদার হিসাবে জের ছিল 49,000 টাকা। প্রারম্ভিক লিখতে হয় হচ্ছে ডেবিট পাশে, প্রারম্ভিক লিখতে হবে হচ্ছে ডেবিট পাশে, প্রারম্ভিক লিখতে হবে হচ্ছে ডেবিট পাশে। যদি কথা না শোনেন আমি বোর্ডে লিখতেছি, দেখে দেখে লিখতে থাকেন, দেখে দেখে লিখতে থাকেন, আবার লেখাটা কপি করেন তাইলেই হবে। প্রারম্ভিকের পরিমাণ হচ্ছে 49,000, প্রারম্ভিকের পরিমাণ 49,000 খাতার মধ্যে লেখেন, লিখলে হয়ে যাবে। প্রারম্ভিক 49, উক্ত মাসে নগদান বহির সংক্ষেপে দেখানো হয় দেনাদারের কাছ থেকে 42,000 টাকা আদায় করা হয়েছে। দেনাদারের কাছ থেকে 42,000 টাকা আদায়, দেনাদারের কাছ থেকে নগদে আদায়, নগদে আদায় আমরা লিখবো হচ্ছে ক্রেডিট পাশে, নগদে আদায় হচ্ছে লিখবো ক্রেডিট পাশে 42,000 টাকা। আশা করি সাউন্ডের প্রবলেম এখন ক্লিয়ার হয়ে গেছে। দ্রুত অঙ্কটা খাতার মধ্যে করেন, দ্রুত অঙ্কটা খাতার মধ্যে করেন, আমাদের এটা শেষ অঙ্ক। প্রারম্ভিক 49, নগদে আদায় ক্রেডিট পাশে হচ্ছে 42। তারপরে বলা আছে 31শে জানুয়ারি মানে হচ্ছে সমাপনী, 31শে জানুয়ারি মানে হচ্ছে সমাপনী, সমাপনী জের ছিল 90,000 টাকা। প্রারম্ভিক দেনাদার ডেবিট পাশে আমরা লিখব, সমাপনী দেনাদার লিখব হচ্ছে আমরা ক্রেডিট পাশে, সমাপনী দেনাদার লিখব হচ্ছে ক্রেডিট পাশে। সমাপনী দেনাদারের পরিমাণ ছিল হচ্ছে 90,000, একটু দ্রুত খাতার মধ্যে লিখে নেন। সমাপনী দেনাদারের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। তারপরে সে মাসে 4,000 টাকা কুরিন অবলোপন করা হয়। কুরিন, কুরিন দেনাদারকে হ্রাস করে বা কমিয়ে দেয়, কুরিন দেনাদারকে হ্রাস করে আপনি লিখবেন ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে কুরিনের পরিমাণ, অনাদায়ী দেনার পরিমাণ 4,000 টাকা। আর 11,400 টাকার বিল দেনাদার কর্তৃক গৃহীত হয়। দেনাদার যে বিল হচ্ছে প্রাপ্য বিল, দেনাদার বিল গ্রহণ করছে, প্রাপ্য বিল গ্রহণ, প্রাপ্য বিল গ্রহণ করলে দেনাদারের পরিমাণ হ্রাস পাবে, তাহলে আমরা সেটাও লিখবো হচ্ছে ক্রেডিট পাশে, হচ্ছে কত 11,400, 11,400। তাহলে নগদে আদায়, কুরিন, প্রাপ্য বিল গ্রহণ, সমাপনী দেনাদার সব ক্রেডিট পাশে। এই সব কয়টার টাকা যোগ করবেন, একটু আমাকে যোগ করে কমেন্টে জানান, যোগ করে কমেন্টে জানান 42,000, 4,000, 11,400, 90,000-এর যোগফল কত। আর প্রারম্ভিক দেনাদারের নিচে আপনি লিখবেন হচ্ছে স্যার ধারে বিক্রয়, কারণ ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে। ধারে বিক্রয়ের মানটা বের করলেই অঙ্ক শেষ, ধারে বিক্রয়ের মান বের করতে পারলেই অঙ্ক শেষ হয়ে যাবে। একটু দ্রুত কমেন্ট করে আমাকে যোগফল জানান। 42 আর 4-এ কত? 46, 46 আর হচ্ছে 90 আর হচ্ছে 10, 1,46,000, 1,46,000, 42, 46, 47, 1,47,400, 1,47,400 টাকা সম্ভবত যোগফল। একটু আপনারা দেখেন আমার যোগফলটা ঠিক লিখছি কিনা, 1,47,400 ঠিক লিখছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। শেষ, শেষ অঙ্ক শেষ। 90 আর হচ্ছে 10 যদি নেই তাহলে হচ্ছে 1 লক্ষ, 1,46,000, 1,47,400, ঠিক আছে 1,47,400। এবার 1,47,400 থেকে আপনি বিয়োগ করেন 49,000 টাকা। 49,000 টাকা যদি আপনি বিয়োগ করেন কত আসে? 49,000 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? তাহলে আমরা পাবো হচ্ছে 98,400। ধারে বিক্রয়ের পরিমাণ পাবো হচ্ছে আমরা 98,400। 1,47,400 থেকে 50,000 টাকা বাদ দিয়ে ধারে বিক্রয়ের মান পাবো হচ্ছে আমরা 98,400। 98,400 ধারে বিক্রয়। এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা? ধারে বিক্রয় অঙ্কের অ্যান্সার না, অঙ্কের অ্যান্সার হচ্ছে মোট বিক্রয়। মোট বিক্রয় বের করার জন্য আগে ধারে বিক্রয়টা বোঝা জরুরি। ধারে বিক্রয়ের মান কত পাইলাম? 98,400। এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা? এবার দেখেন ছকের ডান পাশে যেটা আমরা লিখে রাখছিলাম,
নগদ বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল কত? নগদ বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 17, আর ধারে বিক্রয়ের মান বের করলাম কত? 98,400। ধারে বিক্রয়ের মান 98,400, নগদে বিক্রয় অঙ্কে দেওয়া ছিল 17, দুইটা যোগ করি, 98,400 আর 17